এবং ইন্টারন্যাশনালি এই নির্বাচন কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বড় বড় দেশ বারবার বলতেছে যে এখানে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন না হলে যে সরকার আসবে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকবে না। কিন্তু যে একটা নির্বাচিত সরকার মেয়াদ শেষান্তে আর একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। মধ্যবর্তী সময়ে যে অনির্বাচিতদের ক্ষমতা নেওয়ার একটা বিধান করা হয়েছিল সেই বিধানটা আমাদের সর্বোচ্চ আদালত বাতিল করেছিল। এই বাতিলটা হয়ে যাওয়ার পরে কিন্তু সাংবিধানিক বিধিবিধান হলো একটা নির্বাচিত সরকার আর একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেই আঙ্গিকে শেখ হাসিনা যে সরকারের প্রধান, তিনি তার মেয়াদ শেষ হলে অথবা অন্য কোনো কারণে তার সরকার শেষ হয়ে গেলে তিনি নতুন যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এমনকি তিনি যদি পদত্যাগও করেন তাহলে আইন বলছে তার সাকসেসর অর্থাৎ তার উত্তরসূরি না আসা পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করে যাবেন। এই প্রেক্ষাপটটা আইনের এই কারণে বললাম, ইউনূস সাহেবকে 5 আগস্ট একটা জঙ্গি হামলার ভিতর থেকে শেখ হাসিনার জীবন যখন বিপন্ন হতে পারে তখন সরকারি ব্যবস্থাপনায় তার নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাকে বাইরে সরিয়ে নিয়ে আর একটি রাষ্ট্রে রেখে এসেছেন প্রধানমন্ত্রীর প্রোটোকলে, প্রধানমন্ত্রীর মর্যাদায়, সরকারি যানবাহনে অর্থাৎ মিলিটারি যে বিমান সেই বিমানে করে তাকে নেওয়া হয়েছে। আইনের দৃষ্টিতে তিনি এখনো প্রধানমন্ত্রী। তাহলে ইউনূস যে 8 আগস্ট ক্ষমতা গ্রহণ করলেন কিসের ভিত্তিতে? তিনি ক্ষমতা গ্রহণ করলেন এই কথা বলে যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে একটা রেফারেন্স অর্থাৎ একটা পরামর্শ নিয়েছেন আর্টিকেল 106 অনুযায়ী, সেই পরামর্শের আলোকে তিনি সরকারে আসছেন। এখন আমার কাছে সেই ডকুমেন্টটা আছে, সেখানে আমাদের সুপ্রিম কোর্ট বলছে ক্রান্তিকালে জরুরি নির্বাহী কার্য সম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি একজন প্রধান উপদেষ্টা এবং কিছু উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, তাদের শপথ পড়াতে পারেন। এই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবে, কোথাও বলে নাই। এখন রাষ্ট্রপতির নিজের প্রেস সেক্রেটারি থাকে, মিলিটারি সেক্রেটারি থাকে, কাজে রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারে। আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই তাহলে রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন, কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা যাবে, এইটা আমাদের সুপ্রিম কোর্ট আর্টিকেল 106 এর যে রেফারেন্সটা সেই রেফারেন্সে এমন কথা বলেনি। এখন ইউনূস সাহেব বলছেন উনি সরকার প্রধান। আমি বলবো সুপ্রিম কোর্টের আলোকে, পরামর্শের আলোকে এবং রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্টের আলোকে উনি আদৌ সরকার প্রধান না, উনি সর্বোচ্চ হতে পারেন মহামান্য রাষ্ট্রপতির অ্যাডভাইজার হতে পারেন এবং আরো কিছু অ্যাডভাইজার নিয়োগ করতে পারেন। তাহলে সরকার প্রধান আইনসঙ্গতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার অ্যাবসেন্সে যদি কিছু করতে হয় তাহলে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে, সরকারের না, রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে মহামান্য রাষ্ট্র পরিচালনা করতে পারেন সরকারি ব্যবস্থাপনায় যদি কোনো ভ্যাকুয়াম সৃষ্টি হয়। এই আঙ্গিকে বর্তমানে ইউনূস সরকার যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে, আমাদের যে কোনো নির্বাচনের যখন একটা ঘোষণা দেওয়া হয় ইলেকশন কমিশন থেকে, তখন কিন্তু বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদ অনুসারে এই কারণে আমরা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতেছি। এবারের যে তফসিল ঘোষণা করা হয়েছে তার ভিতরে কোথাও কোন আইনে কোন বিধিতে এই নির্বাচন হতে যাচ্ছে এই শব্দটি নাই। কারণ যদি সংসদ ভেঙে দেওয়া হয় তাহলে 90 দিনের ভিতরে নির্বাচনের শিডিউল হতে হবে। আমি যদি যুক্তির খাতিরে ধরেই নেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাহলে তার দীর্ঘদিন পরে নির্বাচন কিসের ভিত্তিতে হবে? কারণ 90 ডেজের ভিতর করতে হবে, আর 90 ডেজে যদি না পারা যায়, যদি অ্যাক্ট অফ গড অথবা ন্যাচারাল ডিজাস্টার হয়, সেই অবস্থায় একটা টাইম এক্সটেনশন করা যাবে। তার কোনো কিছুই হয় নাই। এখন নির্বাচন অনুষ্ঠানের যে উদ্যোগ ইউনূস সরকার নিয়েছে এটা সম্পূর্ণরূপে অবৈধ। কারণ যিনি উদ্যোগ নিয়েছেন তিনি অবৈধ, তিনি যাদেরকে ইলেকশন কমিশনে বসিয়েছেন তারা অবৈধ, এবং নির্বাচনী প্রক্রিয়া যেটা করা হয়েছে সেটাও অবৈধ। ফলে যে নির্বাচনটি হবে এটা একেবারে
গোড়া থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ অবৈধ হবে। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের নিবন্ধনকৃত সবচেয়ে বড় দল, যে দলের নেতৃত্বে এদেশের সর্বোচ্চ প্রাপ্তি অর্থাৎ মহান স্বাধীনতা এসেছে, সেই দলকে কিন্তু নিষিদ্ধ করেনি। দলের কার্যক্রমকে স্থগিত রেখে আমাদেরকে নির্বাচন করতে না দিয়ে একতরফা সাজানো পরিকল্পিতভাবে বানোয়াট একটা সিলেকশনের নির্বাচনের দিকে তারা যাচ্ছে। কাদেরকে নিয়ে? আমার মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা এখনো বাংলাদেশে সেই অপরাধের জন্য ক্ষমা চায়নি তারা, এবং বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে যারা পুনর্বাসিত করেছিল সেই বিএনপি, এদের সমন্বয়ে একটা নির্বাচন করতে যাচ্ছে। ফলে এই সংসদ নির্বাচনটা কোনোভাবে লেজিটিমেট রাইটে পড়ে না, লতে পড়ে না, কনস্টিটিউশনে পড়ে না। দেন আপনি যেটা বলেছেন মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গণভোট। আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই, কোথাও নাই। আমার সামনে সংবিধান আছে, আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার এই প্রোগ্রাম যারা দেখবেন, কেউ যদি আমার সঙ্গে ডিবেটে বসতে চান, আমি তাদের সঙ্গে যে কোনো দিন আপনার এই চ্যানেলে বা অন্য কোথাও বসতে রাজি আছি। গণভোটের বিধান যদি সংবিধানে না থাকে, তাহলে কে এই গণভোট অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত দিল? এখন ওরা বলবেন মহামান্য রাষ্ট্রপতি অর্ডিন্যান্স দিয়েছেন। এখন রাষ্ট্রপতির অর্ডিন্যান্স দেওয়ার ক্ষমতা মালা সংবিধানের 93 অনুচ্ছেদে, 93 অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ 1 খতে বলা হয়েছে, যাহাতে সংবিধানের কোন বিধিবিধান পরিবর্তিত হয় বা রহিত হইয়া যায়, অথবা যাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের কোন বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়, বা এই সংবিধানের অধীনে আইন দ্বারা আইনসঙ্গতভাবে যাহা করা যায় না। অর্থাৎ এই সংবিধানের আওতায় যা করা যায় না, সেই অর্ডিন্যান্স মহামান্য রাষ্ট্রপতি করতে পারেন না। অর্থাৎ সংবিধানে যেটা নাই সেটা মহামান্য রাষ্ট্রপতি সেই অর্ডিন্যান্সই দিতে পারেন না। তো সংবিধানে তো গণভোট নাই, তাহলে কিসের ভিত্তিতে দিচ্ছে? রাষ্ট্রপতিকে যদি বন্দুকের নলের মুখে ধরে, অথবা তাকে চামড়া খুলে ফেলবো, অথবা তাকে বঙ্গভবন থেকে বের করে দেব, অথবা তার সমস্ত এমপ্লয়ীদের সরিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে যদি কোনো অর্ডিন্যান্সে স্বাক্ষর করানো হয়, অথবা চাপের মুখে অন্য কোনো ভাবে স্বাক্ষর করানো হয়, সেটা আমাদের সংবিধানের পরিপন্থী। ফলে এই গণভোট অনুষ্ঠানের আইনগত কোনো ভিত্তি নাই। এখন ধরেন কোন শ্রোতা বলতে পারে এটা তো দিয়েছে। হ্যাঁ, ইউনূস যখন শপথ নেন তখন তিনি বলেছিলেন যে আমি এই সংবিধানকে সংরক্ষণ এবং বলবৎ করব, টু afford the constitution, to continue the constitutional provision, তিনি কাজ করবেন। তাহলে ওনার শপথই হচ্ছে এই সংবিধানকে সংরক্ষণ করবেন, সংবিধানকে অনুসরণ করবেন। তো সংবিধানে যেটা নাই সেটা উনি কিভাবে করেন? তাহলে তো উনি শপথ ভঙ্গ করছেন। আর শপথ ভঙ্গ করলে দুইটা পার্ট, একটা হলো ক্রিমিনাল অফেন্স হয়, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংবিধানের কোন বিধিবিধানকে যদি কেউ লঙ্ঘন করে, লঙ্ঘন করার চেষ্টা করে, অনুসমর্থন করে, সমর্থন করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করে, অর্থাৎ কনস্টিটিউশনাল প্রভিশনের বাইরে যদি যায় এবং কোনো কিছু করার চেষ্টাও করে, তাহলে দ্যাট উড বি ট্রিটেড রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সেই আঙ্গিকে আমি বলতে পারি এই যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ, গণভোট অনুষ্ঠানের উদ্যোগ, এই সম্পূর্ণটা সংবিধানের বিধিবিধানের বাইরে করা হচ্ছে, আইনের দৃষ্টিতে অবৈধ, সংবিধানের দৃষ্টিতে অবৈধ, প্রচলিত রেওয়াজের দৃষ্টিতে অবৈধ এবং ক্লিয়ারলি ফৌজদারি অপরাধ। সেটা আজ হোক কাল হোক, একদিন এই অপরাধের বিচার হবে যারা এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেও জড়িত থাকবেন তাদের সবার। ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলেছেন সংবিধানের ব্যাখ্যা দিয়ে, আমরা যদি সে ব্যাপারটা ধরে বলি যে যদি নির্বাচন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকে স্থগিত করা, আওয়ামী লীগের যে লাইসেন্স সেটা স্থগিত করা হয়েছে এবং আওয়ামী লীগের মতো বড় একটি দলকে নির্বাচনে যাতে না যেতে পারে সেই রকম ব্যবস্থা করা হয়েছে।
এবং যেটা আপনি বলছেন যে ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা মণ্ডলে আছেন তারা যে নির্বাচনটা দিয়েছেন সেটা সংবিধান যে প্রক্রিয়াটা বলেছে সেই প্রক্রিয়াটার সাথে আসলে যায় না, যেহেতু ওনারা যে পজিশনে গিয়েছেন সেই পজিশনটাই আসলে না লিগেল না। যদি লিগেল না হয় সেক্ষেত্রে তো সংবিধান সেটা অ্যালাউই করে না। তাহলে সেক্ষেত্রে কি আপনি আমাদের একটু বলবেন যে তাহলে এই সিদ্ধান্তটা কি বাংলাদেশের সংবিধানে সংরক্ষিত বাক স্বাধীনতা, সাংগঠনিক স্বাধীনতা এবং গণতন্ত্রের যে মৌলিক নীতি সেটার পরিপন্থী? ডেফিনেটলি। দেখেন, আমাদের কনস্টিটিউশনাল ডিকটাম হচ্ছে আর্টিকেল 38, সেখানে সংগঠন এবং মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। তা আওয়ামী লীগ কিন্তু ব্যান্ড অর্গানাইজেশন না, এখনো ব্যান্ড না। ওনারা একটা এক্সিকিউটিভ ডিসিশন দিয়ে, নির্বাহী একটা চিঠি দিয়ে বলছে আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করা হলো। খেয়াল করে দেখবেন, বলছে কার্যক্রমকে, আমার অ্যাক্টিভিটিসকে, আমার সংগঠনের যে আমার রেজিস্ট্রেশন অর্থাৎ লাইসেন্স, সেটা কিন্তু ব্যান্ড না, নাইদার বাই এক্সিকিউটিভ নর বাই কোর্ট। তাহলে আমার সংগঠন পুরোপুরি ভাবে বৈধ রেজিস্টার্ড সংগঠন। তাহলে উনি আমাকে কিভাবে কার্যক্রম, ইলেকশনে অংশ নিতে পারবো না এইটা যদি বলেন, তাহলে আমার সংবিধানের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারের একটা বড় পার্ট আছে আর্টিকেল 38, সেই 38-এ যে কথা বলা আছে উনি তো সেইটা লঙ্ঘন করলেন। 38-এ ল্যাঙ্গুয়েজটা দেখুন, যে জনশৃঙ্খলা নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। তাহলে আমার কনস্টিটিউশন ফর্ম করার, কথা বলার এবং আমার পাওয়ার এক্সারসাইজ করার সমস্ত কিছু আছে। সেটাকে বলা হয়েছে এর গঠন এবং উদ্দেশ্য সংবিধানের পরিপন্থী যদি না হয়। আমার সংগঠন আওয়ামী লীগ সংবিধানের পরিপন্থী না, তাহলে আমার সংগঠন বৈধ সংগঠন। এবং এই সংগঠন 1949 সালের 23শে জুন থেকে শুরু করে বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন, এমনকি আমার মহান মুক্তিযুদ্ধের থেকে স্বাধীনতা অর্জন, সমস্ত কিছু এই সংগঠনের নেতৃত্বে হয়েছে। তাহলে এই যে সংবিধানের 38 এবং 39 অনুচ্ছেদে যে কথা বলা হয়েছে, সেই 38 এবং 39 অনুচ্ছেদের যে বিধান, বাক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা এবং রাইট অফ ভোট, রাইট অফ পার্টিসিপেশন ইন দি ইলেকশন, দুইটা পার্টি ইলেকশনে পার্টিসিপেট করা যায়, একটা হচ্ছে ভোটার হিসাবে, একটা প্রার্থী হিসাবে। তাহলে আমাকে আমার কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল রাইট তার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাকে বলতে আমি আওয়ামী লীগকে বুঝালাম। নাম্বার 2, এই দেশের মেজরিটি মানুষ আওয়ামী লীগের পক্ষে। তাহলে এই মেজরিটি মানুষকে আমি যদি 18 কোটি মানুষ ধরে নিই, আমি যদি অর্ধেকও ধরে নিই, তাহলে 9 কোটি মানুষ যাকে ভোট দেবে, আমার কনসেপ্ট কি? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তাহলে এই 9 কোটি মানুষ যদি মেহেরুন্নেসা মালাকে ভোট দিতে চায় বা সম রেজাউল করিমকে দিতে চায়, তাহলে তার যে মনের যে রাইটটা, বিং এ সিটিজেন, তার যে রাইটটা, সেই রাইটটা তো আপনি কার্টেল করতে পারেন না। ব্যালটে যদি এই 9 কোটি মানুষের পছন্দের সিম্বল না থাকে, তাহলে আপনি তাকে ভোট দিতে দিচ্ছেন না। তাহলে আপনি 9 কোটি মানুষের সাংবিধানিক অধিকার এখানে কার্টেল করছেন, খর্ব করছেন, ধ্বংস করে দিচ্ছেন। ফলে উনি শুধু সংগঠন হিসেবে আওয়ামী লীগের না, আওয়ামী লীগের নেতাকর্মীর না, দেশের সাধারণ মানুষের ভোটিং যে পাওয়ার, তার মতো করে তার জনপ্রতিনিধি বেছে নেওয়ার যে পাওয়ার, সেই পাওয়ারকে উনি খর্ব করছেন। এখন ফ্যাসিস্ট এবং স্বৈরাচার কাকে বলে? এর একাডেমিক্যাল দিকে না যেয়ে যদি সহজ করে বলি, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই যে গেটিসবার্গ অ্যাড্রেসের সেই বিখ্যাত উক্তিটা, এটা আমাদের দেশে প্রযোজ্য, যে আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব, আমার প্রতিনিধি আমি নির্বাচন করব। তাহলে আপনি দেশের অধিকাংশ মানুষকে তার প্রতিনিধি নির্বাচন করতে কেন দিচ্ছেন না? টার্গেট একটি, যদি নির্বাচন দেন তাহলে মানুষ তো ওই তার প্রিয় সংগঠন, ওই তার প্রিয় সিম্বল নৌকা, ওই তার মুক্তিযুদ্ধের সিম্বল নৌকা, বাংলাদেশের এই যে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্ট গ্রাম পর্যায় থেকে শুরু করে যে উন্নয়নের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার যে প্রতীক, সেই প্রতীকে যদি ভোট দেয়, তাহলে ইউনূস এবং তার সহযোগীরা, অর্থাৎ 71-এর পরাজিত শক্তিরা, এরা বিজয়ী হতে পারবে না। সে কারণে আমাকে পার্টিসিপেটই করতে দেবে না। ওরা নাকি বলে যে আমাদের সংগঠনের গ্রহণযোগ্যতা নাই। আরে ভাই, তুই ভোটে দে,
যদি আমরা হেরে যাই, ভয়ঙ্কর ভাবে হারবো, মানুষ দেখাই দেবে যে না, এদের কেউ চায় না। আমার ভোটেই যখন আসতে দিচ্ছ না, তখন ধরে নিতে হবে তুমি আমাকে ভয় পাচ্ছ, তোমার আতঙ্ক আছে যে আমি নির্বাচিত হতে পারি। কাজে মানুষের ভালোবাসায় যাতে নির্বাচিত হতে না পারি, এই জন্য আমাকে পার্টি হতে দিচ্ছে না, আমাকে ভোটার হিসাবে আমার প্রিয় প্রতীকেও ভোট দিতে চাচ্ছে না। ধন্যবাদ। আপনি বললেন আর্টিকেল 38, 39 এবং কনস্টিটিউশনে আরো আর্টিকেল আছে যেটা জনগণের ভোটের রাইট, জনগণের রাইট সম্পর্কে বলা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা হবে 12ই ফেব্রুয়ারি, যেখানে আওয়ামী লীগের মতো একটি দলকে, যেটা দল নিষিদ্ধ না, লাইসেন্সটা স্থগিত করা হয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচনে যেতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে এ ধরনের নির্বাচন কি আসলেই সত্যিকার অর্থে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেটা বারবার নির্বাচন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্ট বলছেন? এটা যদি আপনি একটু সহজভাবে আমাদের দর্শকদের বলেন। দেখুন, কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। অংশগ্রহণমূলক নির্বাচনের দুইটা থিম থাকে, একটা হলো পার্টিসিপেটরি ইলেকশন, এক্সক্লুসিভ ইলেকশন। তো সেই ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সঙ্গে যে 14 দলের অ্যালায়েন্স ছিল, সেই অ্যালায়েন্স অর্থাৎ দেশের মুক্তিযুদ্ধের পক্ষের যে জোট, 14 দলীয় জোট, সেই জোটের কাউকে তারা ইলেকশন করতে দিচ্ছে না। তাহলে দেশের মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, তাদের কাউকে যখন নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে দেওয়া হচ্ছে যে সংগঠন এই বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, যে সংগঠন পাকিস্তানের তৎকালীন সরকারের 4টি মন্ত্রী ছিল, যারা আলবদর আলশামস করেছে, তারাই কিন্তু এখন নির্বাচন করতে যাচ্ছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদেরকে দিয়ে নির্বাচন করানোটা কোনোভাবে এটা পার্টিসিপেটরি ইলেকশন না, অংশগ্রহণমূলক ইলেকশন না। মানুষের অংশগ্রহণ থাকবে না, রাজনৈতিক মুক্তিযুদ্ধের পক্ষের দলসমূহের অংশগ্রহণ থাকবে না, এবং ইন্টারন্যাশনালি এই নির্বাচন কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বড় বড় দেশ বারবার বলতেছে যে এখানে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন না হলে যে সরকার আসবে, এই সরকারের গ্রহণযোগ্যতা থাকবে না।